আমার স্বামী বিদেশে, তাই শ্বশুরের সেবা নিতে সেবা আমি। কিন্তু শ্বশুর হঠাৎ প্রেমের প্রস্তাব দিয়ে করলেন আমাকে হতবাক। আমরা নতুন বাসা করে শ্বশুরকে আমাদের সাথে রেখেছি। স্বামী ভার্সিটি শিক্ষক, মাঝেমধ্যে বাইরে থাকেন। শ্বশুর রিটায়ার্ড সরকারি অফিসার। একদিন স্বামী জাপানে সেমিনারে গেছেন, শ্বশুর আমার ঘরে ঢুকে বললেন, বুমা, তোমাকে প্রথম দেখার দিন থেকেই আমি তোমাকে ভালোবাসি। এভাবে লুকিয়ে ভালোবাসা আর পোষাচ্ছে না। আমি তোমাকে বিয়ে করতে চাই। ছেলেকে বলে দেব তোমাকে ডিভোর্স দিতে, তুমি আমার স্ত্রী হবে। আমি রিটায়ার্ড, আমার পেনশন তোমাকে দিয়ে দেব। আমি বিছানায় বসে বই পড়ছিলাম। স্বামী এক সপ্তাহের জন্য জাপানে সেমিনারে গেছেন। হঠাৎ দরজায় নখ শুনে চমকে উঠলাম। কে? আমি জিজ্ঞাসা করলাম। আমি, তোমার শ্বশুর। দরজার উপাস থেকে তার গলা ভেসে এলো। আমি তাড়াতাড়ি উঠে দরজা খুলে দিলাম। এত রাতে কিছু দরকার ছিল, বাবা? শ্বশুর ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিলেন। আমি একটু অবাক হলাম। কিছু বলবেন, বাবা? হ্যাঁ, বুমা। তিনি আমার দিকে এগিয়ে এলেন। অনেকদিন ধরে কিছু একটা বলতে চাচ্ছিলাম, কিন্তু সাহস পাইনি গিয়ে। আমি নিজের অজান্তেই একটু পিছিয়ে গেলাম। কি বলবেন, বাবা? তখনই শ্বশুর সেই কথাগুলো বললেন যা শুনে আমি স্তব্ধ হয়ে গেলাম। তিনি আমাকে ভালোবাসেন? আমাকে বিয়ে করতে চান? এটা কিভাবে সম্ভব? বাবা, এসব কি বলছেন আপনি? আমি হকচকিয়ে জিজ্ঞাসা করলাম। আমি আপনার ছেলের বউ। আমি জানি, বুমা। তিনি আমার আরও কাছে এলেন। কিন্তু আমি আর নিজেকে ধরে রাখতে পারছি না। তোমাকে প্রথম দেখার দিন থেকেই আমি তোমাকে ভালোবাসি। বাবা, এটা খুব অনুচিত কথা। আমি দরজার দিকে পিছোতে লাগলাম। আপনি আমার শ্বশুর, আপনার ছেলের সাথে আমার বিয়ে হয়েছে কি? সেটা বদলানো যায়। তিনি আমার হাত ধরার চেষ্টা করলেন, কিন্তু আমি সরে গেলাম। আমি ছেলেকে বলে দেব তোমাকে ডিভোর্স দিতে। তারপর আমরা বিয়ে করব। বাবা, দয়া করে চলে যান। আমি দরজার দিকে ইশারা করলাম। আমি এসব শুনতে চাই না গি। ভেবে দেখো, বুমা। তিনি আমার দিকে তাকালেন। আমি রিটায়ার্ড, আমার পেনশন তোমাকে দিয়ে দেব। আমরা সুখে থাকব। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম অঞ্জলি চন্দ্র। আমার বয়স ৩২ বছর। আমার স্বামীর নাম অভিজিৎ চন্দ্র, বয়স ৩৬ বছর। আমরা বিবাহিত ৫ বছর হয়েছে। আমাদের একটি মেয়ে, অনিকা, বয়স ৪ বছর। আমার শ্বশুরের নাম সুব্রত চন্দ্র, বয়স ৬৫ বছর। তিনি একজন রিটায়ার্ড সরকারি অফিসার। আমার শাশুড়ি ২ বছর আগে মারা গিয়েছেন। তারপর আমরা শ্বশুরকে আমাদের সাথে রাখার সিদ্ধান্ত নিয়েছি। আমরা ঢাকা শহরে থাকি। আমার স্বামী ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক, অর্থনীতি বিভাগে। আমি একটি বেসরকারি কোম্পানিতে মার্কেটিং ম্যানেজার হিসেবে কাজ করি। আমাদের জীবন ছিল সাধারণভাবে সুখের, ওই রাত পর্যন্ত। আমি সেই রাতের ঘটনা কাউকে বলিনি। কিভাবে বলবো? কে বিশ্বাস করবে? আমার নিজের শ্বশুর। আমাকে? না, এটা ভাবাও কঠিন। ভেবেছিলাম স্বামী ফিরে এলে বলবো, কিন্তু তখন ভাবলাম সংসারে অশান্তি হয়ে যাবে। আমি চুপ থাকাই ভালো মনে করলাম। ওই রাতের পর থেকে আমি শ্বশুরের সাথে কথা বলা এড়িয়ে যাই। প্রয়োজনে শুধু হ্যাঁ বলি। বাসায় থাকলে নিজের ঘরে দরজা বন্ধ করে থাকি, অফিসে বেশি সময় কাটাই। আজ অভিজিৎ জাপান থেকে ফিরে আসবে। সারা সপ্তাহ এত ভয়ে ছিলাম। শ্বশুর কি আবার আমার ঘরে আসবেন? কি বলবেন? আমি কি করব? রাতে ঘুমাতে পারিনি ঠিকমত। সকালে আমি অফিসে চলে গেলাম। অনিকাকে আয়া সামলাবে। শ্বশুরের মুখোমুখি হতে চাইছিলাম না। অভিজিৎ রাত ৮টার ফ্লাইটে আসবে। আমি ঠিক করলাম সরাসরি এয়ারপোর্টে যাব, তাকে নিয়ে বাসায় ফিরব। অফিসে কাজে মন বসছিল না। সারাদিন আমার মাথার ভেতর একটাই চিন্তা ঘুরপাক খাচ্ছিল, শ্বশুর কি করে এমন হতে পারেন? তিনি তো সবসময় ভদ্র, শান্ত স্বভাবের লোক ছিলেন। আমার সাথে কখনো খারাপ ব্যবহার করেননি। তবে কি তিনি সত্যিই আমাকে? নাকি আমি ভুল বুঝেছি? দুপুরে বসের সাথে একটা মিটিং ছিল। আমি একদম প্রস্তুত ছিলাম না। বস জিজ্ঞেস করলেন, অঞ্জলি, তুমি ঠিক আছো?
মনে হচ্ছে তোমার মন কোথাও অন্যত্র। আমি কোনো রকমে মিটিং সারলাম, তারপর অফিস থেকে আগেই বেরিয়ে পড়লাম। এয়ারপোর্ট যাওয়ার আগে একটু সময় ছিল। আমি সোজা চলে গেলাম আমার বান্ধবী রেবেকার বাসায়। রেবেকার সাথে আমার কলেজের সময় থেকে বন্ধুত্ব। ওর সাথে আমি সব শেয়ার করতে পারি। কিন্তু এই ঘটনাটা। রেবেকার বাসায় পৌঁছে দেখি ও একা ঘরে বসে টিভি দেখছে। আমাকে দেখে অবাক। অঞ্জলি, তুই এখানে? আমি ওর পাশে বসলাম। অভিজিৎ আজ জাপান থেকে ফিরছে। এয়ারপোর্ট যাব। ভাবলাম তোর সাথে একটু দেখা করে যাই। রেবেকা আমার দিকে তাকিয়ে বলল, কি হয়েছে তোর? চেহারা এত শুকনো কেন? চোখের নিচে কালি, রাতে ঘুমাসনি? আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না। কেঁদে ফেললাম। রেবেকা আমাকে জড়িয়ে ধরল। কি হয়েছে বল? অভিজিতের সাথে ঝগড়া? আমি মাথা নাড়লাম। না, তা নয়। আমি কি করব রেবেকা? আমার শ্বশুর। তোর শ্বশুর কি? উনি উনি আমাকে ভালোবাসেন কি? রেবেকা হেসে উঠল। তাতে কি হয়েছে? আমার শ্বশুরও আমাকে ভালোবাসেন। সব শ্বশুরই বুকে ভালোবাসেন গু। না রেবেকা, উনি সেই ভালোবাসার কথা বলছেন না। আমি ধীরে ধীরে রাতের ঘটনা বললাম ওকে। রেবেকা আমার কথা শুনে স্তম্ভিত হয়ে গেল। তুই কি সিরিয়াস? তোর শ্বশুর তোকে বিয়ে করতে চান? আমি চোখ মুছে বললাম, হ্যাঁ গু। তুই অভিজিৎকে বলেছিস? না গি। কেন? তুই এক্ষুনি বলবি। এটা অসম্ভব। জানি, কিন্তু এতে অভিজিৎ কত কষ্ট পাবে। আর হয়তো শ্বশুরকে ভুল বুঝেছি। হয়তো উনি শুধু আমাকে পরীক্ষা করছিলেন। পরীক্ষা? পাগল হয়েছিস? কেউ এভাবে পরীক্ষা করে? আমি উঠে দাঁড়ালাম। আমি কি করব জানি না রেবেকা। অভিজিৎ আসুক, তারপর ভাবব। রেবেকা আমাকে জড়িয়ে ধরল। সাবধানে থাকিস। কোনো সমস্যা হলে আমাকে জানাস। আমি সবসময় তোর পাশে আছি। রেবেকার বাসা থেকে বেরিয়ে সোজা এয়ারপোর্টে চলে গেলাম। অভিজিতের ফ্লাইট সময়মত ল্যান্ড করল। ও বেরিয়ে এসে আমাকে দেখে খুশি হল। তুমি এসেছ? বাসায় ফোন করেছিলাম, বাবা বলল তুমি অফিস থেকে ফেরোনি গি। ওর মুখে বাবার নাম শুনে আমার শরীর শিরশির করে উঠল। হ্যাঁ, আমি ভাবলাম তোমাকে পিক আপ করতে আসব। গাড়িতে ওঠার পর অভিজিৎ আমার দিকে তাকাল। তুমি ঠিক আছো? দেখতে ক্লান্ত লাগছে গি। ঠিক আছি। তোমার কেমন লাগলো জাপানে? অভিজিৎ জাপানের গল্প শুরু করল। আমি ওর কথা শুনছিলাম, কিন্তু মনটা অন্য জায়গা ছিল। বাসায় ফিরে শ্বশুরের সামনে কিভাবে স্বাভাবিক থাকব? বাসায় ফিরতেই অনিকা দৌড়ে এসে বাবাকে জড়িয়ে ধরল। আমার শ্বশুর বারান্দায় বসেছিলেন। আমাদের দেখে উঠে দাঁড়ালেন। আমি চোখ না তুলেই বললাম, আমি একটু ফ্রেশ হয়ে আসি, আর নিজের ঘরে চলে গেলাম। রাতের খাবার টেবিলে আমরা চারজন বসলাম। আমার হাত পা কাঁপছিল। শ্বশুর আমার দিকে তাকাচ্ছিলেন না, স্বাভাবিকভাবে কথা বলছিলেন অভিজিতের সাথে। আমিও শান্ত থাকার চেষ্টা করলাম। অনিকা বাবার কোলে বসে খেল। খাওয়া শেষে আমি সব পরিষ্কার করলাম। অভিজিৎ আর শ্বশুর বসে খবর দেখছিলেন। ঘরে ঢোকার সময় শ্বশুর আমার সামনে এসে দাঁড়ালেন। আমি চমকে উঠলাম। বাবাগু। বোমা, আমার সাথে একটু কথা আছে, তিনি ধীর গলায় বললেন। আমি ভয়ে কাঠ হয়ে গেলাম। এখন? অভিজিৎ বাথরুমে গেছে। শোনো, আমি তিনি থামলেন। আমি নড়তে পারছিলাম না। আমি সেদিন যা বলেছিলাম। আমাকে ক্ষমা করো। আমি ঠিক নিজের মনে ছিলাম না গি। আমি অবাক হয়ে তাকালাম। কিন্তু আপনি কেন? আসলে গু। শ্বশুরের চোখ ছলছল করে উঠল। তোমার শাশুড়ি মারা যাওয়ার পর থেকে আমি খুব একা। আর ডাক্তার যে ওষুধ দিয়েছে সেটা আমাকে অদ্ভুত করে তোলে। আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারি না। আমি কি বলি, কি করি, কিছুই বুঝতে পারি না। আমি লজ্জিত বোমাগু। আমি নিঃশব্দে দাঁড়িয়ে রইলাম। তিনি কি সত্যি বলছেন? নাকি অভিজিৎ এসে যাওয়ায় এখন নিজেকে বাঁচাতে চাইছেন? বোমা, প্লিজ এটা অভিজিৎকে বলো না। ও খুব কষ্ট পাবে। ও জানে না আমার অবস্থা। আমি ডাক্তারের কাছে যাব, ঠিক হয়ে যাব। শ্বশুরের গলা কাঁপছিল।
আমি কি বলবো বুঝতে পারছিলাম না। হঠাৎ অভিজিৎ বাথরুম থেকে বেরিয়ে এলো। কি হচ্ছে এখানে? কি নিয়ে গুজগুজ করছো তোমরা? কিছু না বাবা, আমি তাড়াতাড়ি বললাম। বাবা শুধু সৌভাগ্যের মার একটা নতুন ওষুধের কথা বলছিলেন। শুনেছি খুব ভালো কাজ করে কি? সৌভাগ্যের মা আমাদের পাশের ফ্ল্যাটে থাকেন। উনি কিডনির রোগে ভুগছেন। অভিজিৎ মাথা নেড়ে চলে গেল। শ্বশুর আমার দিকে কৃতজ্ঞতার দৃষ্টি দিয়ে তার ঘরে চলে গেলেন। আমি আমার ঘরে গিয়ে শুয়ে পড়লাম। অভিজিৎ কিছুক্ষণ পরে এসে পাশে শুল। আমি তোমাকে মিস করেছি, ও আমাকে জড়িয়ে ধরল। আমি কিছু বললাম না। আমার মাথায় এখনও শ্বশুরের কথা ঘুরপাক খাচ্ছিল। তিনি কি সত্যি ওষুধের প্রভাবে অস্থির ছিলেন? হয়তো তাই। বয়স্ক মানুষেরা অনেক সময় নিজেদের নিয়ন্ত্রণ করতে পারেন না। কিন্তু তাহলে তিনি আমাকে আগে কেন বলেননি? এবং এমন খারাপ কথা কেন বললেন? অনিদ্রায় রাত কাটল। পরদিন সকালে অভিজিৎ ক্লাসে চলে গেল। আমি অনিকাকে স্কুলে দিয়ে অফিসে যাব। বাড়ি থেকে বেরোতে গিয়ে দেখি শ্বশুর দরজায় দাঁড়িয়ে। বুমা, তুমি কি আমাকে ক্ষমা করেছ? তিনি ধীর স্বরে জিজ্ঞেস করলেন। আমি ইতস্তত করলাম। ওষুধের নাম কি বাবা? আমি একটু খোঁজ করব। ওষুধ? তিনি বিভ্রান্ত চোখে তাকালেন। কোন ওষুধ?